এক কথায় উত্তর দিয়ে দিই, হ্যাঁ, কাজ চলছে, দেখি কাকে নেওয়া যায়। পূজাকে বাদ দিয়েছি নাকি বুবলিকে বাদ দিয়েছি বা কাকে নেব, এই পুরো প্রক্রিয়ারই কাজ চলছে। মায়া যখন শুরু হবে তখন আমি নিজেই ডিসক্লোজ করব কাকে নিলাম। ছবির প্রতি ভালোবাসাটা না, আমি যেভাবে চাই আমার নায়িকা আমার ছবিটা এইভাবে ভালোবাসুক, আমি সেভাবে পাই না। আমি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, সেই শৈল্পিকতার অভাব আমাদের নায়িকাদের মধ্যে এই মুহূর্তে আছে। তবে হ্যাঁ, আমি সামনে একটি ছবি করতে যাচ্ছি, সেখানে দেশি নায়িকা পাবেন আপনারা। দেশি নায়িকা আসলে ডেডিকেটেড নায়িকার সংকট আছে, ডেডিকেটেড নায়িকার সংকট আছে। আমার ডেডিকেটেড নায়িকা দরকার পড়ে আমার ছবিতে, আমার ডেডিকেশনটা লাগে। সেই ডেডিকেশন দেশি নায়িকা যখন আমার গল্পের সাথে দেখাবে, অবশ্যই দেশি নায়িকা আপনারা দেখতে পাবেন। চেষ্টা করি আমরা বহুভাবেই চেষ্টা করি। প্রিয়তমাতেও চেষ্টা করছি, অনেকের সাথেই আমরা কথাবার্তা বলা হয়েছে। আসলে মানে ছবির প্রতি ভালোবাসাটা না, আমি যেভাবে চাই আমার নায়িকা আমার ছবিটা এইভাবে ভালোবাসুক, আমি সেভাবে পাই না। না, উনি এমপি হতে চাচ্ছেন, ওনার চাহিদা হয়েছে, এমপি হবেন উনি, এখন চাচ্ছেন চাক, এমপি হতে ব্যস্ত সব নায়িকা না। উনি তো মানে বহু আগেই নায়িকা তৎপা থেকে সরে চেয়েছে, হ্যাঁ, অনেকে চেয়েছে। আর নায়িকারা এমপি হতে চায় কেন দাদা আমি জানি না, আমিও তো চাইছিলাম, আমি প্রযোজক, আমি চেয়েছিলাম, হ্যাঁ, আমি প্রডিউস করি, আমি চেয়েছি। নায়িকারা কেন চায় জানি না। তবে হ্যাঁ, নায়িকা বলতে আমি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, সেই শৈল্পিকতার অভাব আমাদের নায়িকাদের মধ্যে এই মুহূর্তে আছে। তবে হ্যাঁ, আমি সামনে একটি ছবি করতে যাচ্ছি, সেখানে দেশি নায়িকা পাবেন আপনারা। কে কোথায় দাবি করেছে, কে কার বন্ধু, সেরকম কোনো স্টেটমেন্ট আমি দেখিনি। আমি সেরকম কোনো স্টেটমেন্টের এগেনস্টে কোনো উত্তর দেইনি। কোশ্চেনটা ছিল 3টি নাম নিয়ে, আমি 3টি নামে সমানভাবে ব্যাখ্যা দিয়েছি। কে কার বন্ধু, আমি সেই বিতর্কে ওই স্টেটমেন্টের মাধ্যমে যেতে চাইনি। আপনার কোশ্চেন যদি বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে করেন, শাকিব খানের বলয় বন্ধু, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টার সবার সাথে মিশবে না, খুব সত্য কথা। আবার এটাও মেনে নিতে হবে, সুপারস্টার কাকে কখন দরকার তাকে তখন ইউজ করবে, কাকে কখন দরকার নাই তাকে তখন সরিয়ে দিবে, এটাই সুপারস্টার। ডেফিনেটলি কষ্ট পাবো, কেউ যদি আমার সাথে আমাকে ইউজ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, ডেফিনেটলি আমার কষ্ট লাগবে, ডেফিনেটলি। কিন্তু আসলে আমি অতখানি নিকটবর্তী হইও না যে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারবে, তা না। আমি ভাই বন্ধু হিসাবে রাখি, ঠিক আছে, প্রফেশনালিজমভাবে আমি মেনটেন করি, সেটাও ঠিক আছে। কিন্তু কেউ হারিয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো, সেরকম মতে আমি আসলে বিশ্বাস করি না। কারণ পৃথিবীতে মানুষ আসবে যাবে, আমি মনে করি এটাই ঠিক। আমি চেষ্টা করছি, অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে এবং হবে। শাকিবকে আপনারা ডিফারেন্ট লুকে পাবেন, সামনে পাবেন। শাকিবকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি। প্রথমত অনুদান, যেটা বাস্তবিকভাবে কিছু ছবিকে অনুদান দেওয়া হয়, ছবির মেরিট বুঝে অনুদান দেয়, 30 লাখ 40 লাখ 50 লাখ 60 লাখ, কাকে দেয় এই ব্যাপারটা আমি পুরোটা জানি না। আসলে কেন অনুদান দেওয়া হয় সেটাও আমি জানি না। ছবি বানানোকে উৎসাহিত করার জন্য অনুদান দেওয়া হয়। আসলে 60 লাখ টাকায় তো ছবি হয় না, 60 লাখ টাকা নেয়, সেই ছবি তো হলে চলে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনি নোটিস করে থাকবেন যে অনুদান যদি বছরে 20টা ফিল্মকে দেয়, তাদেরকে যদি 2 বছর বা 3 বছর সময় দেওয়া হয় ছবিটা শেষ করতে, কটা ছবি রিলিজ হয় আপনারা সংখ্যা কিন্তু আঙ্গুলে গুনে বলে দিতে পারবেন। সুতরাং অনুদান প্রথায় কিছু সংস্কার লাগবে, এটা ঠিক, কিছু সংস্কার লাগবে। অনুদান প্রথা থাকতে হবে, বিকজ আমাদের প্রযোজক কম, ছবির সংখ্যা বাড়াতে গেলে অনুদান প্রথা গভর্নমেন্ট রেখেছে, গভর্নমেন্টের উদারতার জন্য। গভর্নমেন্ট উদার, ছবি গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করতে চায়, এই জন্য গভর্নমেন্ট অনুদান প্রথা রেখেছে। আমরা গভর্নমেন্টকে এই জন্য কৃতিত্ব দিতেই পারি। কিন্তু
কিন্তু কাকে দিচ্ছি না দিচ্ছি এইটা খুব স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ হতে হবে এবং অনুদানের অ্যামাউন্ট কিছু বাড়াতে হবে এবং গল্প বুঝে, ডিরেক্টর বুঝে অনুদান দিতে হবে। তাহলে সেই অনুদানের ছবিগুলো আলোর মুখ দেখবে। কারণ একটি ছবির প্রসঙ্গ আমি বলতে পারি, দি বিউটি সার্কাস, মাহমুদ দিদার অনুদান পেয়েছিল 7-8-9 বছর আগে অনুদান পেয়ে তারপরে রিলিজ করতে পেরেছে। কেন? এরকম তো হওয়া উচিত না। অনুদান আমি দেব এবং আমার ট্র্যাক থাকবে সেই ছবিটা কবে রিলিজ হবে, কেন হবে? চলচ্চিত্র নিয়ে তো এগুলো হওয়া উচিত না, এগুলো হওয়া উচিত না। সুতরাং অনুদান আমি কিছু সময়ের জন্য, কত সময়ের জন্য দিচ্ছি, 2 বছর না 3 বছর, এবং ট্র্যাক করে রেখে সেই অনুদান কমিটিই থাকবে, ট্র্যাক করবে, ট্র্যাক করে সেই ছবিটা ঠিক সময়ে রিলিজ হতে সাহায্য করবে। আমার মনে হয় এভাবে কিছু সংস্কার করা যেতে পারে। প্রথমত, অপারেশন জ্যাকপট একটি বড় বাজেটের ছবি, 21 কোটি টাকা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছবি। আমি যতদূর জানি অন্তঃশোবিজ, তারা অন্তঃশোবিজের যে কর্ণধার ছিলেন স্বপন চৌধুরী, উনি প্রযোজনা করছেন। তো উনি তো আসলে এন্টারটেনমেন্টেরই মানুষ, কিন্তু ফিল্ম প্রযোজনায় নতুন করে আসছেন। উনি ছবিটি পেয়েছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ছবিটি করছেন। কলকাতার রাজীব বিশ্বাস সাহেব আছেন। না, নতুনরা তো আসবেই, উনি তো এন্টারটেনমেন্টের লোক। উনি এখানে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারা কারা এখানে চেয়েছিল কাজ তাও আমি জানি না। উনি হয়তো চেয়েছেন, অনেকে চেয়েছেন, উনি চেয়েছেন, যেমন নাম বললেন গিয়াসুদ্দিন সেলিম, অমিতাভ রেজা, এদের নাম শোনা গিয়েছিল এরা বানাবে। তো অপারেশন জ্যাকপট গেরিলা ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি যদ্দূর আমি জানি, এটা গেরিলা অপারেশনের ছবি। তো যিনি এটা কাজ করছেন রাজীব বিশ্বাস, আসলে তার পোর্টফোলিও আমি ঠিকমতো জানি না। আমাদের দেশ থেকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার কাজ করছেন, তো উনি তো অবশ্যই গুণী পরিচালক, উনি এটা করছেন। ওনার আগের ছবিটা কি ছিল? সুজন মাঝি। সুজন মাঝি। এখন সুজন মাঝি থেকে অপারেশন জ্যাকপট, এই জায়গাটায় ওনার উত্তরণ হয়েছে। ভালো করবেন, নিশ্চয়ই ভালো করবেন। না, অবশ্যই বিব্রত করে, কেন তারা সরে আসতেছে, বা সিয়াম কি বলেছে, বাপ্পি কি বলেছে, সেইগুলো যদি আমরা উদাহরণ হিসাবে টানি, তাহলে তো আসলে ছবিটাকে প্যাট্রোনাইজ করা হবে না। ছবিটা আগিয়ে যাক, কাজটা আগিয়ে যাক। কে করলো না, কেন করলো না, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ আমরা আরেকটু পরে করি, আমরা আরেকটু দেখি। কারণ ওনারাই বলবেন, ওনাদের বলার অভ্যাস আছে, তো ওনারাই বলবেন, যা বলার ওনারাই বলে ফেলবেন। এক কথায় উত্তর দিয়ে দিই, হ্যাঁ, কাজ চলছে, দেখি কাকে নেওয়া যায়। পূজাকে বাদ দিয়েছি নাকি বুবলিকে বাদ দিয়েছি বা কাকে নেব, এই পুরো প্রক্রিয়ারই কাজ চলছে। মায়া যখন শুরু হবে তখন আমি নিজেই ডিসক্লোজ করব কাকে নিলাম। প্রযোজক টাকা তখনই পাবে যখন আর্টিস্টকে সেইভাবে মূল্যায়ন করবে। সব প্রযোজকের উচিত আর্টিস্টকে মূল্যায়ন করা, যার যা প্রাপ্য তাকে সেই সম্মানটা দেওয়া এবং তাকে নিয়ে ঠিক সেরকমভাবেই কাজ করা। আমি সেটা করেছি এবং আমি বলবো আমি সাকসেসফুলি করেছি। আমরা তো ওভাবে কিছু বলিনি, আমরা বলেছি আমাদের কত টিকিট সেল হয়েছে। আপনি হিসাব করেন, বেদের মেয়ে জ্যোৎস্না যখন ছিল তখন কতগুলো হল ছিল, কত মানুষ ছবি দেখেছে, কত মানুষ ছবি দেখেছে। এখন আপনি হিসাবে আসেন, ফার্স্ট উইকে প্রিয়তমা 107টা হলে ছিল, 107টা হলে প্রতিদিন 4টা করে শো ছিল, কোনো কোনো হলে 5টা করে শো ছিল। প্রতিটি হলে কতগুলো সিট ছিল, সেই সিটের মূল্য কত, টিকিটের মূল্য কত, গুণ করেন, অবশ্যই হিসাবটা কিন্তু বের হয়ে যাবে। আশা আদনান বলছে না, হিমেল আশরাফ বলছে না, ভার্সেটাইল মিডিয়া বলছে না, আপনি হিসাব করেন। 107টা হল, এরপরে 114টা হল, এরপরে 117টা হল, এভাবে 7 সপ্তাহ হাউসফুল চলেছে। এইটা কোট আনকোট পেপারে আছে, আপনারাই লিখেছেন। এখন আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, করে দেখেন কত টাকার টিকিট বিক্রি হয়েছে। আশা আদনান ভুল বলছে কিনা দেখেন। না, তুলনা তো আমরা করিনি, আমরা তো কখনোই মুখ দিয়ে বলি না। তুলনা যারা করেছে তারাই বলতে পারবে কেন তারা তুলনা করছে। 107 হল, 114 হল, 117 হল, আর ওই সময় 750 হল। ইলিয়াস কাঞ্চন সাহেব তো ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আমরা সেই হিসাবটা আসলেই তো জানি না। ওই সময় প্রত্যেকটা হলে কত সিট সংখ্যা ছিল তাও তো জানি না। টিকিটের মূল্য তখন কত ছিল, 30 টাকা ছিল না 35 টাকা ছিল, আর এখনকার টিকিটের দাম কত, আপনি সেভাবে হিসাব করেন। তখন কত টাকার টিকিট সেল হয়েছে, তখনকার 1 কোটি টাকা, এখনকার আপনি স্বীকার করবেন এখন 4 কোটি টাকা। তো আপনি এইভাবে হিসাব করেন, তাহলেই তো তুলনা বের হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে আমি তুলনা করব না প্রিয়তমার, কিন্তু তখনকার যদি বেদের মেয়ে জ্যোৎস্না 3 কোটি টাকার টিকিট বিক্রি করে থাকে, 4 কোটি বেচে, 5 কোটি বেচে, 7 কোটি বেচে,
এখন আমরা 41 কোটি বেচছি। এখন দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মূল্যায়ন করেন।